নমস্কার। গল্প উক্তিতে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী রেবা রোদসী। শেষ পর্যন্ত রাজপুত্র তীর্ণিবর্মাকে রাজ্য হইতে নির্বাসন দিতে হইল। রাজা শিববর্মা তাহার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ ইন্দ্রবর্মাকে ডাকিয়া বলিলেন, তিনির যে অপরাধ করেছে তাতে মৃত্যুই তার একমাত্র দণ্ড, কিন্তু সে আমার পুত্র, তাকে চরম দণ্ড দিতে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। তুমি তাকে সঙ্গে নিয়ে রাজ্যের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। তাকে বলে দিও আমি তার মুখ দর্শন করতে চাই না, সে যেন আর কখনো এ রাজ্যে পদার্পণ না করে। যুবরাজ ইন্দ্রবর্মা বিষণ্ণ মুখে বলিলেন, যথা আজ্ঞা আর্য। কমপক্ষে ৮০০ বছর পূর্বে নর্মদার উত্তর তীরে মহেশগড় নামে এক রাজ্য ছিল। রাজ্য আকারে বৃহৎ নয়, কিন্তু সমৃদ্ধশালী। কয়েক বছর আগে আলাউদ্দিন খিলজি যখন দেবগিরি রাজ্য লুণ্ঠনের জন্য দাক্ষিণাত্য গমন করেন, তখন তিনি মহেশগড় রাজ্যের পাশ দিয়ে চলিয়া গিয়াছিলেন, রাজ্যে প্রবেশ করেন নাই। কিন্তু তদবধি নর্মদা অববাহিকার রাজ্যগুলিতে শঙ্কা ও সন্ত্রাস সৃষ্টি হইয়াছিল। যবন জাতি অতি কপট ও নিষ্ঠুর। তাহারা বিশ্বাসঘাতক, বন্ধুত্বের ভান করিয়া সদ্ভাব প্রতিপন্নকে হত্যা করে। যবন সম্বন্ধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন। মহেশগড় রাজ্যেও এই সন্ত্রাসের ছোঁয়াচ লাগিয়াছিল। রাজশক্তি সৈন্যদল গঠন করিয়া আততায়ীর আগমনের প্রতীক্ষা করিয়াছিল, কিন্তু বছরের পর বছর কাটিয়া গেল, যবনরা ফিরিয়া আসিল না। ধীরে ধীরে অলক্ষিতে সতর্কতা শিথিল হইতে লাগিল। সৈন্যদল হ্রাস পাইল। রাজপুরুষেরা বাহিরের দিক হইতে দৃষ্টি ফিরাইয়া অভ্যন্তরীণ ক্ষুদ্র কূটনৈতিক খেলায় মনোনিবেশ করিলেন। ভারতের ইতিহাসে এইরূপ ঘটনা বারংবার ঘটিয়াছে। শত্রু চোখের আড়াল হইলেই মনের আড়াল হইয়া যায়। আবার যখন শত্রু আচম্বিতে ফিরিয়া আসে, তখন তাহা অপ্রত্যাশিত উৎপাত বলিয়া মনে হয়। আমরা অতীতকে বড় সহজে ভুলিয়া যাই, তাই বোধহয় আমাদের ইতিহাসের প্রতি আসক্তি নাই। মহেশগড়ের রাজা শিববর্মার বয়স হইয়াছে। সেকালে রাজাদের বহু বিবাহ প্রচলিত ছিল। যিনি যতগুলি রাজকন্যা ঘরে আনিলেন, তাহার মর্যাদা তত বেশি। শিববর্মার 7টি মহিষী, পুত্র সংখ্যাও 30-এর ঊর্ধ্বে। তন্মধ্যে কেবলমাত্র জ্যেষ্ঠপুত্র সিংহাসনের উত্তরাধিকারী। অন্য রাজকুমারদের কোনো কর্ম নাই। তাহারা আহার বিহার মৃগয়া এবং প্রয়োজন হইলে যুদ্ধ করিয়া জীবনযাপন করেন। পুরুষানুক্রমে এই উদ্বৃত্ত রাজপুরুষেরা এবং তাহাদের পুত্রপৌত্রেরা রাজপুত জাতিতে পরিণত হইয়াছিলেন। তাহাদের সহজাত ক্ষত্রিয় তেজ ছিল। তাই আজও রাজপুত পরিবারের শৌর্যবীর্য বাহুবল ভুবন বিখ্যাত, এবং রাজপুত রমণীর গতিছন্দে রাজরানীর গর্ব পরিস্ফুট। তীর্ণিবর্মা রাজা শিববর্মার 3য় মহিষীর গর্ভজাত 4র্থ পুত্র। তিনি কোনো কালে রাজা হইবেন সে সম্ভাবনা নাই। বাল্যকাল হইতেই তাহার স্বভাব দুরন্ত ও দুঃশীল। কেহ তাহাকে শাসন করিতে পারিত না। তারপর তিনি যখন বয়সপ্রাপ্ত হইলেন, তখন তাহার স্বভাব আরও প্রচণ্ড ও দুর্দমনীয় হইয়া উঠিল। তাহার আকৃতি যেমন সুন্দর, দেহ তেমনি বলশালী। তাহার প্রতিকূলতা করিতে কেহ সাহস করে না। উৎসর্গীকৃত বিশ্বের ন্যায় তিনি স্বচ্ছন্দচারী হইয়া উঠিয়াছিলেন। ভোগবাসনে তাহার রুচি রাজকবি ভাতৃহরির পন্থা অবলম্বন করিল। জীবনে ভোগ্যবস্তু যদি কিছু থাকে, তবে তাহা মৃগয়া এবং নারীর যৌবন। রাজপুত্রেরা কেহই শান্তশিষ্ট মিতচারী হন না, কিন্তু তাহাদের উচ্ছৃঙ্খলতা
মাত্রা অতিক্রম করিলে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তিনির বর্মার আচার আচরণ লইয়া রাজার নিকট নিত্য অনুযোগ অভিযোগ আসিতে লাগিল। রাজা পুত্রকে সংযত করিবার চেষ্টা করিলেন, কিন্তু কোনো ফল হইল না। অবশেষে তিনির বর্মা এক অমার্জনীয় অপরাধ করিয়া বসিলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের তরুণী ভার্যাকে অপহরণ করিলেন। মহাপাতকের মার্জনা নাই। রাজা পুত্রকে কারারুদ্ধ করিলেন, তারপর তাহার নির্বাসনের আদেশ দিলেন। কারাগার হইতে তিনির বর্মাকে মুক্ত করিয়া যুবরাজ তাহাকে অশ্বপৃষ্ঠে আরোহণ করিতে আদেশ করিলেন। স্বয়ং অন্য অশ্বে আরোহণ করিয়া নগর দ্বারের অভিমুখে চলিলেন। আগে পিছু দুই দল ধনুর্ধর রক্ষী চলিল। রাজপথের দুপাশে নাগরিকদের ভিড় জমিয়াছে। অধিকাংশই নীরব। ক্বচিৎ কেহ ধিক ধিক বলিয়া তিরস্কার জানাইতেছে। তিনির বর্মার মুখে কখনো হিংস্র ভ্রুকুটি, কখনো খরসান ব্যঙ্গহাস্য। তিনি পাশে মুখ ফিরাইয়া যুবরাজকে জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, বদ্ধভূমিতে? ইন্দ্রবর্মা ধীর স্বরে বলিলেন, না, মহারাজ তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছেন। তিনির বর্মার অধর বিদ্যুপে বঙ্কিম হইয়া উঠিল। তিনি বিকৃত হাস্য করিয়া বলিলেন, অসীম করুণা মহারাজের। তোমার যদি অধিকার থাকিত তুমি বোধহয় আমার প্রাণদণ্ড দিতে। ইন্দ্রবর্মা ক্লান্ত নিঃশ্বাস ফেলিলেন, উত্তর দিলেন না। নগর হইতে রাজ্যের সীমানা বহু দূর। নগর ছাড়িয়া তাহারা নর্মদার তীর ধরিয়া পূর্বমুখে চলিলেন। বেলা তৃতীয় প্রহরে রাজ্যের সীমানাস্তম্ভ দেখা গেল। সীমানাস্তম্ভের নিকটে আসিয়া ইন্দ্রবর্মা অশ্ব স্থগিত করিলেন। একটি কৌশবদ্ধ তরবারি তিনির বর্মার হাতে দিলেন। সৌহার্দ্য স্বরে বলিলেন, ভাই, এই অশ্ব এবং এই তরবারি মাত্র এখন তোমার সম্পত্তি। রাজার আদেশে তুমি নির্বাসিত হয়েছ, কিন্তু তুমি ক্ষত্রিয়। তোমার ভুজবলই তোমার ভাগ্য। যাও, আর কখনো এ রাজ্যে ফিরে এসো না, কিন্তু মাঝে মাঝে মাতৃভূমিকে স্মরণ করো। তিনির বর্মা তীব্র তিক্ত ব্যঙ্গহাস্য করিয়া বলিলেন, মাতৃভূমি? মহেশগড় আমার মাতৃভূমি নয়, বিমাতৃভূমি। এখানে সবাই আমার শত্রু। যদি কোনোদিন ফিরে আসি, একা ফিরব না, এই তরবারি হাতে নিয়ে ফিরে আসব। ইন্দ্রবর্মা জানিতেন ইহা ক্রোধের আস্ফলন মাত্র। তিনি দুর্মদ, সাহসী ও হঠকারী, কিন্তু সৈন্যদল গঠন করিয়া তাহার নেতৃত্ব করা তিনির বর্মার সাধ্যাতীত। ইন্দ্রবর্মা শান্ত ভৎসনার কণ্ঠে বলিলেন, ছি তিনির ভাই, তুমি রাজপুত্র, নিজের বংশে কলঙ্কারোপ করো না। তিনির বর্মা চিৎকার করিয়া উঠিলেন, আমার বংশ নাই, মাতৃভূমি নাই, পৃথিবীতে আমি একা। বলিয়া তিনি ঘোড়ার মুখ ফিরাইয়া পূর্ব দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। সে রাত্রি তিনির বর্মা নর্মদা তীরের এক বৃক্ষতলে কাটাইলেন। পরদিনে আবার পূর্বমুখে চলিলেন। নর্মদার তীর কখনো সমতল, কখনো শৈলবন্ধুর, কদাচিৎ দু একটি অরণ্যক জাতীয় গ্রাম হইতে খাদ্য মিলিল। দ্বিতীয় দিন সূর্যাস্তের প্রাক্কালে তিনির বর্মা একটি গ্রামের নিকটবর্তী হইলেন। দেখিলেন নদী সৈকতে কয়েকটি আটবিক জাতীয় যুবতী গান গাহিয়া নৃত্য করিতেছে। তাহাদের নিরাবরণ বক্ষে বনজ ফুলের মালা, কেশ কুণ্ডলিতি, শিখাচূড়া। তিনির বর্মা অশ্ব দাঁড় করাইয়া দেখিতে লাগিলেন। তারপর অশ্ব হইতে নামিয়া যুবতীদের মধ্যে গিয়া দাঁড়াইলেন। যুবতীরা ভয় পাইল না, খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটি যুবতী হাসিল না, কাছে আসিয়া তিনির বর্মাকে প্রদক্ষিণ করিয়া দেখিতে লাগিল। তারপর নিজের গলার মালা খুলিয়া তাহার গলায় পরাইয়া দিল।
অন্য যুবতীরা কলহাস্য করিতে করিতে ছুটিয়া গ্রামের দিকে চলিয়া গেল। তিন্নির বর্মা যুবতীকে হাতে ধরিয়া কাছে টানিয়া লইলেন। স্মিত হাস্যে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? যুবতী স্নিগ্ধ চক্ষু দুটি তাহার মুখের উপর স্থাপন করিয়া বলিল, রেবা। কিছুক্ষণ পর একদল আটবিক পুরুষ ভল্ল লইয়া উপস্থিত হইল। তিন্নির বর্মাকে নিরীক্ষণ করিয়া যুবতীকে জিজ্ঞাসা করিল, এ কে? যুবতী বলল, ওর গলায় আমি মালা দিয়েছি, ও আমার পুরুষ। পুরুষেরা তখন তিন্নির বর্মাকে প্রশ্ন করিল, তুমি কে? তিন্নির বর্মা তরবারির মুষ্টিতে হাত রাখিয়া বলিল, আমি রাজপুত্র। পুরুষদের মধ্যে যে সর্বাধিক বয়স্ক সে বলিল, রাজপুত্র, এখানে এসেছ কেন? তিন্নির বর্মা বলিলেন, আমাকে কেউ ভালোবাসে না, তাই রাজ্য ছেড়ে এসেছি। পুরুষ জিজ্ঞাসা করিল, তুমি আমাদের গ্রামে থাকবে? তিন্নির বর্মা বলিলেন, থাকব। গ্রামের একান্তে নর্মদার তীরে কুঠির বাঁধিয়া তিন্নির বর্মা রহিলেন। রেবা এই নতুন ঘরের খোরণী। রেবার শ্যামল দেহটি যেমন পরম কমনীয়, তাহার মনও তেমনি শান্ত, স্নিগ্ধ, প্রসন্ন। তিন্নির বর্মা এমন রমণী পূর্বে দেখেন নাই। নাগরিকা রমণীদের অন্তরে ক্ষুধা অধিক, তৃপ্তি কম। তিন্নির বর্মা রেবাকে লইয়া সুখের সলিলে নিমজ্জিত হইলেন। আটবিকদের জীবনে অধিক বিচিত্র নাই। তাহারা অল্প চাষবাস করে, নদীতে মাছ ধরে, ধনুর্বাণ লইয়া বনে শিকার করে, মহুয়া এবং বনমধু হইতে আরক প্রস্তুত করিয়া তাহারা পান করে। নেশায় মত্ত হইয়া নিত্যগীতে মাতামাতি করিতে করিতে কে কাহার স্ত্রী, কে কাহার পুরুষ ভুলিয়া যায়। আদিম অনিরুদ্ধ তাহাদের জীবন। সংস্কারের বন্ধনে তাহাদের মন পঙ্গু হইয়া যায় নাই। তিন্নির বর্মার মনে চিন্তা নাই। তিনি যখন ইচ্ছা নদীতে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার কাটেন। তাহার বলিষ্ঠ বাহু ক্ষেপে নর্মদার জল তোলপাড় হয়। কখনো তিনি তীরে বসিয়া অলসভাবে মাছ ধরেন, কখনো বা গ্রামের যুবকদের সঙ্গে বনে গিয়া ময়ূর, হরিণ, বরাহ শিকার করিয়া আনেন। আটবিকদের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে মিশে গিয়েছেন। তাহারাও রাজপুত্রকে আপন করিয়া লইয়াছে। তিন্নির বর্মা উপলব্ধি করিয়াছেন যে তাহার অন্তরে তিনি বন্য আটবিক মানুষ। এই জীবনই তাহার প্রকৃত জীবন। এতদিনে তিনি স্বক্ষেত্রে উপনীত হইয়াছেন। নাগরিক জীবনযাত্রার জন্য তাহার অন্তরে বিন্দুমাত্র পিপাসা নাই। ক্বচিৎ সূর্যাস্তকালে নর্মদা সৈকতে একাকী বসিয়া নানা জল্পনা তাহার মনে উদয় হয়। নদীর স্রোত পশ্চিম দিকে বহিয়া চলিয়াছে। এখন যে জল এখানে বহিয়া যাইতেছে, সেই জল হয়তো কাল প্রাতঃকালে মহেশগড় নগরীর পাশ দিয়া বহিয়া যাইবে। মহেশগড়ের কথা স্মরণ হইলেই তাহার মন বিমুখ হয়। তিনি ভাবেন, মহেশগড় আমার জন্মভূমি নয়, মহেশগড়ের মানুষ আমার আপনজন নয়। এই নদী তীরস্থ ক্ষুদ্র গ্রাম তাহার আপন স্থান। এই বন, অর্ধনগ্ন মানুষগুলো তাহার পরমাত্মীয়। রেবা নামী ওই শ্যামলী মেয়েটি তাহার অন্তরতমা। জীবনে তিনি আর কিছু চাহেন না। এইভাবে দিন কাটিতে থাকে। বৎসরাধিক কাল অতীত হইয়া যায়। একদিন হৈমন্তের দ্বীপ্রহরে তিন্নির বর্মা রেবাকে বলিলেন, চল রেবা, বনে শিকার করতে যাই। রেবা উল্লসিত হইয়া বলিল, আমাকে নিয়ে যাবে? তিন্নির বর্মা বলিলেন, হ্যাঁ, আজ আর কেউ নয়, শুধু তুই আর আমি। বেশ, চলো। বলিয়া রেবার মুখে একটু আশঙ্কার ছায়া পড়িল। ফিরতে যদি রাত্রি হয়ে যায়, বনে নেকড়ে, বাঘ, বন্য কুকুর আছে। তিন্নির বর্মা বলিলেন, যদি রাত হয়ে যায়
দুজনে গাছের ডালে উঠে রাত কাটিয়ে দেব, আয়। নদীর ধারে অশ্বটি চড়িতেছিল। তিনির্বর্মা তাহার মুখে রজ্জর বঙ্গ পড়াইলেন, লাফাইয়া তাহার পিঠে উঠিয়া বসিলেন। রেবাকে টানিয়া নিজের সম্মুখে বসাইয়া ঘোড়া ছুটাইয়া দিলেন। গ্রাম হইতে কোশেক দূরে পশ্চিমে শাল পিয়াল মধুকের বন। বনের কিনারে ঘোড়া ছাড়িয়া দিয়া তিনির্বর্মা রেবার সহিত বনে প্রবেশ করিলেন। তিনির্বর্মার হাতে ধনুর্বাণ আছে বটে, কিন্তু মৃগয়ার দিকে মন নাই। ছোটাছুটি, লুকোচুরি খেলা, বালক বালিকার কৌতুক কৌতূহলের সহিত যুবক যুবতীর রতিরঙ্গ মিশিয়া বনবিহার পরম রমণীয় হইয়া উঠিল। তিনির্বর্মা যখন সময় সম্বন্ধে সচেতন হইলেন, তখন প্রণয়ী যুগল বনের পশ্চিম প্রান্তে পৌঁছিয়াছে এবং সূর্যাস্ত হইতেও বিলম্ব নাই। তিনির্বর্মা বলিলেন, চল চল, এখনো বেলা আছে, অন্ধকার হবার আগে বন পেরিয়ে যেতে পারব। তিনি রেবার হাত ধরিয়া আবার বনের মধ্যে প্রবেশ করিয়া দৌড়াতে আরম্ভ করিলেন। কিন্তু কয়েক পথ যাইবার পর তাহাদের গতিরোধ হইল। উত্তর দিক হইতে গম্ভীর শব্দ শুনিয়া তিনির্বর্মা থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। দূরে যেন দুন্দুভি বাজিতেছে, তাহার সহিত সিংহনিনাদ। এ শব্দ তিনির্বর্মার অপরিচিত নয়, ইহার অনবাদ্য। তাহার নাসাস্ফুট স্ফুরিত হইল। তিনি শোন চক্ষু ফিরাইয়া সেই দিকে চাহিলেন। দূরে এক সারি ভল্লের ফলক দেখা গেল। তারপর দেখা গেল অসংখ্য অশ্বারোহীর দল। তাহারা এই বনের দিকে অগ্রসর হইতেছে। রেবা ভীতভাবে তিনির্বর্মার হাত টানিয়া বলিলেন, ওরা কারা? আমার ভয় করছে, চলো পালিয়ে যাই। তিনির্বর্মা বলিলেন, সৈন্যদল আসছে, বোধহয় এই বনে রাত্রি যাপন করবে, কিন্তু পালাবো না, দেখতে হবে ওরা কারা। তিনি একবার চারদিকে চক্ষু ফিরাইয়া একটি বৃহৎ পত্রবহুল শাল বৃক্ষ দেখিতে পাইলেন। বলিলেন, চল ওই গাছে উঠি লুকিয়ে থাকি। দুইজনে শালবৃক্ষের উচ্চ শাখায় উঠিয়া অদৃশ্য হইয়া গেলেন। ঘন পত্রের অন্তরাল হইতে তিনির্বর্মা দেখিতে লাগিলেন। সৈন্যদল বনের মধ্যে প্রবেশ করিল। বিচিত্র তাহাদের লৌহ শিরতান। তিনি অস্ফুট স্বরে রেবাকে বলিলেন, ম্লেচ্ছ সেনা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বনভূমি তমসাচ্ছন্ন হইল। ম্লেচ্ছ সৈন্যদল বনের মধ্যে রাত্রি যাপনের আয়োজন করিতেছে। কয়েক স্থানে আগুনের চুল্লি জ্বালিয়া উঠিল। যে বৃক্ষে তিনির্বর্মা রেবাকে লইয়া লুকাইয়াছিলেন, সেই বৃক্ষতলে কয়েকদল নিম্নতন সেনানী আগুন জ্বালিয়া আহার্যদ্রব্য সিদ্ধপক্ষ করিতে লাগিল। তাহাদের সুলুপ মাংসের পোড়া গন্ধ তিনির্বর্মার নাকে আসিতেছে। তাহারা বাক্যালাপ করিতেছে। তাহাদের ভাষা অধিকাংশ দুর্বোধ্য। তিনির্বর্মা কান পাতিয়া শুনিতে শুনিতে যাহা বুঝিলেন, তাহার মর্মার্থ এই, মালিক কাফুর নামক এক সেনাপতি এই মেচ্ছ বাহিনীর অধিনায়ক। তাহারা দাক্ষিণাত্যে অভিযান করিয়াছে, কিন্তু নর্মদা নদী পার হইবার পূর্বে নর্মদার উত্তর তীরে যত হিন্দু রাজ্য আছে সমস্ত বিধ্বস্ত করিয়া যাইবে, যাহাতে পশ্চাৎ হইতে শত্রু আক্রমণ করিতে না পারে। রাত্রি গভীর হইল। সৈন্যদল আহারাদি সম্পন্ন করিয়া ভূমিশয্যায় ঘুমাইয়া পড়িল। আগুন নিভাইয়া গেল। বন আবার নিস্তব্ধ হইল। বৃক্ষ শাখায় তিনির্বর্মা বৃক্ষের কাণ্ডে পদার্পণ করিয়া নিঃশব্দে রেবাকে কোলে তুলিয়া লইলেন। রেবা যদি ঘুমের ঘোরে বৃক্ষ হইতে পড়িয়া যায় কিংবা চিৎকার করিয়া ওঠে, তবে সর্বনাশ। রাত্রি শেষ হইল। দুন্দুভি ও শিঙ্গা বাজিয়া উঠিল। ম্লেচ্ছ সেনাদল ঘোড়ায় চড়িয়া পশ্চিম দিকে চলিয়া গেল। তিনির্বর্মা বৃক্ষ হইতে অবতরণ করিলেন। তাহার মুখে নিদ্রাহীন রাত্রির ক্লান্তি রেখা, কিন্তু আরক্ত নেত্রে চিন্তার আলোড়ন চলিতেছে। রেবা তাহার হাত ধরিয়া বনের ভিতর দিয়া পূর্ব দিকে লইয়া চলিল।
রেবার চক্ষু সতর্কভাবে চারিদিকে ফিরিতেছে। তিনির বর্মা চিন্তায় আচ্ছন্ন। বন হইতে নির্গত হইয়া রেবা বলিয়া উঠিল, কই আমাদের ঘোড়া কোথায়? তিনির বর্মা চকিত হইয়া চারিদিকে চাহিলেন। ঘোড়া নেই, বনের মধ্যেও নেই। রেবা বলিল, না, থাকলে দেখতে পেতাম। তিনির বর্মার মুখ কঠিন হইল। তিনি বললেন, ম্লেচ্ছ তস্করগুলো চুরি করে নিয়ে গেছে। কুটিরে ফিরিয়া তিনির বর্মা উদর পূর্ণ করিয়া আহার করিলেন। তারপর নর্মদার তীরে গিয়া বসিলেন। রেবা তাহার সঙ্গে আসিয়া পাশে বসিল। নর্মদার স্রোত কলকল শব্দ করিয়া চলিয়াছে। যেদিকে তিনির বর্মার মাতৃভূমি সেই দিকে চলিয়াছে। দেখিতে দেখিতে তিনির বর্মার চক্ষু বাষ্পকুল হইল। হৃদয়ে অসহ্য আবেগ উন্মথিত হইয়া উঠিল। তিনি আর বসিয়া থাকিতে পারিলেন না, উঠিয়া দাঁড়াইলেন। গভীর স্বরে বলিলেন, রেবা। রেবা তাহার মুখের ভাব লক্ষ্য করিতেছিল। শঙ্কিত কণ্ঠে বলিল, কি? তিনির বর্মা বলিলেন, আমি চললাম, মহেশগড়ে সংবাদ দিতে হবে, শত্রু আসছে। রেবা কাঁদিয়া উঠিল, তুমি চলে যাবে? তিনির বর্মা বলিলেন, আমাকে যেতেই হবে। আমার শরীরের সমস্ত নাড়ি আমাকে টানছে, না গিয়ে উপায় নেই। রেবা গলদশ্রু নেত্রে চাহিয়া বলিল, কিন্তু তুমি যাবে কি করে? তোমার ঘোড়া নেই, শত্রু অনেক দূরে এগিয়ে গিয়েছে, তুমি কি ওদের আগে পৌঁছতে পারবে? পারবো। তিনির বর্মা নদীর দিকে আঙ্গুলি নির্দেশ করিলেন। ওই নদী আমাকে পৌঁছে দেবে। রেবা, কেঁদো না। যদি বেঁচে থাকি আবার আমি তোমার কাছে ফিরে আসব। তিনি রেবাকে একবার দৃঢ়ভাবে বুকে চাপিয়া লইলেন। তারপর তাহাকে ছাড়িয়া দিয়া হাসি মুখে জলে ঝাঁপাইয়া পড়িলেন। সেই দিন সূর্যাস্তকালে ম্লেচ্ছ বাহিনী নর্মদার তীরে একটি আটবিতে আশ্রয় লইয়াছিল। তাহাদের মধ্যে কয়েকজন নদীতে জল আনিতে গিয়া দেখিল, স্রোতের মাঝখান দিয়া একটা মানুষ ভাসিয়া যাইতেছে। তাহারা নিরুৎসুক চোখে দেখিলেন, গ্রাহ্য করিলেন না। একটা কাফের যদি ডুবিয়া মরে, বন্ধ কি? রাত্রির তৃতীয় প্রহরে মহেশগড় রাজপুরীর পশ্চাতে বাঁধানো ঘাটে একটা মানুষ জল হইতে বাহির হইয়া আসিল। চাঁদের আলোয় তাহার সিক্ত দেহ ঝিকঝিক করিয়া উঠিল। ঘাটে প্রহরী নাই। রাজপ্রসাদের দ্বার বন্ধ করিয়া ঘুমাইতেছে। কিন্তু তিনির বর্মা জানিতেন কি করিয়া রুদ্ধ প্রসাদে প্রবেশ করা যায়। তিনি গুপ্তপথে পুরী মধ্যে প্রবেশ করিলেন। তারপর যুবরাজ ইন্দ্রবর্মার মহলে গিয়া দ্বারে করাঘাত করিলেন, দ্বার খোলো, দ্বার খোলো। ইন্দ্রবর্মা অর্ধনিদ্রিত নেত্রে দ্বার খুলিয়া বাহিরে আসলেন। তিনির বর্মাকে দেখিয়া বলিলেন, এ কি তিনির তুমি? তিনির বর্মার দেহ এতক্ষণে অবশ হইয়া আসিতেছিল। তিনি বলিলেন, শত্রু আসছে, ম্লেচ্ছ শত্রু মহেশগড় আক্রমণ করতে আসছে, তোমরা প্রস্তুত হও। এই পর্যন্ত বলিয়া তিনি জ্ঞান হারাইয়া সহসা ভূমিতে লুটাইয়া পড়িলেন। সেবার মালিক কাফুরের সৈন্যদল মহেশগড় রাজ্য জয় করিতে পারে নাই। গল্পোক্তি চ্যানেলে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী রেবা রোধসী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন। ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।